যখন আমার সৎ বোনের বিয়ের কার্ড আমার দরজার নিচ দিয়ে গলে ভেতরে এলো তখন আমি নাইট শিফট শেষ করে সবেমাত্র ফিরেছিলাম। সকাল তখনও পুরোপুরি হয়নি। ঘরে তখনও ওষুধ, স্যানিটাইজার আর ক্লান্তির সেই চেনা হালকা মিশ্র গন্ধ ভাসছিল, যা দীর্ঘ হাসপাতাল ডিউটির পর কাপড় থেকে যেতেই চায় না। আমি ব্যাগটা চেয়ারে ছুঁড়ে ফেললাম, জুতো খুললাম এবং নিচু হয়ে কার্ডটা তুললাম। মোটা দামি ক্রিম রঙের কার্ড, ওপরে সোনালি ছাপ, ধারে অ্যামব্রস করা নকশা, আর মাঝখানে দুটো অক্ষর এমনভাবে চকচক করছিল যেন কেউ বিয়ে নয়, পরিবারের আভিজাত্য ছাপিয়েছে। আমি খামটা খুললাম এবং প্রথম দেখাতেই হাসতেও পারলাম না, কেবল চুপ হয়ে গেলাম। নামটা আমারই ছিল, কিন্তু সঠিক ছিল না। রিনায়ের জায়গায় রীতা লেখা ছিল। নিজের বাড়িতে আমার পরিচয় ঠিক এতটাই ছিল, প্রায় সঠিক, কিন্তু কখনোই সম্পূর্ণ নয়। নিচে লেখা ছিল যে অনুষ্ঠানটি গুরুগ্রামের একটি বড় ফার্ম হাউসে হবে। মেহেন্দি, সঙ্গীত, সাতপাক থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত সবকিছুর আলাদা আলাদা আয়োজন। প্রতিটি লাইনে টাকার ঝলকানি ছিল, কোনো আপনজনার ছোঁয়া ছিল না। একেবারে নিচে আরও একটি ছোট কথা ছিল, যা হয়তো অন্য কারো কাছে সামান্যই হতো, কিন্তু আমার কাছে তা অনেক পুরনো ক্ষতে আঙুল দেওয়ার মতো ছিল। কার্ডটি শুধু আমার নামেই ছিল, কোনো সপরিবার নয়, কোনো সঙ্গে আসবেন নয়, যেন আমাকে আমন্ত্রণ জানানো হয়নি, শুধু গণা হয়েছিল, যেন কোনো হিসেবে আমার নাম থাকাটা জরুরি ছিল, আমার উপস্থিতি নয়। আমি কার্ডটা রান্নাঘরের ছোট্ট টেবিলের উপর রেখে দিলাম। তার পাশেই হাসপাতালের দুটো বই পড়েছিল, অর্ধেক ভরা স্টিলের বোতল রাখা ছিল, আর আমার ফোনের স্ক্রিনে রাতের ডিউটির পর আসা মিসড কলগুলো জলজল করছিল। সেগুলোর মধ্যে একটা নম্বর বাবারও ছিল। আমি কয়েক সেকেন্ড সেটার দিকে তাকিয়ে রইলাম। বাবার ফোন সচরাচর আমার জন্য আসত না। বাবার ফোন সবসময় অন্য কারো প্রয়োজন নিয়ে আসত। আমি জানতাম, তবুও কল ব্যাক করলাম। ওপাশ থেকে তার গলা ভেসে এলো, ঠিক ততটাই মোলায়েম যতটা কোনো কথা আদায় করে নেওয়ার সময় হতো। তিনি বললেন, রিনা, কার্ড পেয়েছিস তো? দেখ, এবার কিন্তু কোনো অজুহাত দিবি না। নিধি চায় তুই বিয়েতে থাকিস, বাড়ির সম্মানের ব্যাপার। বাড়ির সম্মান, এটা সেই বাড়িই ছিল যেখানে আমার রিপোর্ট কার্ড আলমারিতে বন্দি থাকত, আর নিধির ট্রফিগুলো ড্রয়িং রুমে কাঁচের পেছনে সাজানো থাকত। সেই বাড়ি যেখানে আমার সম্পর্কে প্রায়ই বলা হতো, ও কান্নাকাটি করার মেয়ে নয়, সামলে নেবে, আর নিধির জন্য বলা হতো, বাচ্চা মেয়ে, ওর মনে কষ্ট দিও না। সেই বাড়ি যেখানে আমার ভাগে সম্পর্ক নয়, কেবল মানিয়ে নেওয়া জুটেছিল। আমি ফোনে শুধু এটুকুই বললাম, আমি ডিউটি ম্যানেজ করার চেষ্টা করব। বাবা সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যেন তার আমাকে নয়, আমার উত্তরের প্রয়োজন ছিল। ভালো, আর হ্যাঁ, সেখানে গিয়ে উল্টোপাল্টা কিছু বলিস না, সামনের দিকের মানুষজন অনেক বড় লোক, বুঝতেই তো পারছিস, ভালো ইমপ্রেশন পড়া উচিত। ভালো ইমপ্রেশন। আমি ক্লান্ত ছিলাম, কিন্তু ওই শব্দগুলো শুনতেই আমার ঘুম যেন তেতো হয়ে গেল। ফোন কাটার পর আমি কিছুক্ষণ দেয়ালের দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে চা বসালাম, এবং সেখানে দাঁড়িয়েই ছোটবেলার সেই সব ছোট ছোট দৃশ্য ফিরে আসতে লাগল, যেখানে আমি সব সময় ফ্রেমের একপাশে থাকতাম। আমার বয়স ৯ বছর ছিল যখন বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। নিধি আমার চেয়ে ৩ বছরের বড় ছিল। বিয়ের পর বাড়ি বদলায়নি, কিন্তু বাড়ির নকশা বদলে গিয়েছিল। নিধির ঘরে সবার আগে নতুন রং করা হলো, তার জন্য নতুন খাট এলো, পর্দা এলো, পড়ার টেবিল এলো, দেয়ালে তার স্কুলের সার্টিফিকেট টাঙানো হলো। আমার ঘরটা স্টোর রুম খালি করে বানানো হয়েছিল। সেখানে একটা পুরনো খাটিয়া, একটা টেবিল ফ্যান, আর দেয়ালের এক কোণে সবসময় ড্যাম্পের একটা দাগ থাকত। আন্টি, যাকে আমি অনেক চেষ্টা করেও কখনো মা বলতে পারিনি, অতিথিদের বলতেন, এই আমাদের মেয়ে নিধি, আর আমার দিকে তাকিয়ে হেসে যোগ করতেন, আর এ হল রিনা। আমি কখনোই ওই বাক্যের সম্পূর্ণ অংশ হতে পারিনি। বাবাকে খারাপ মানুষ মনে হতো না, হয়তো এটাই সবচেয়ে বড় কষ্টের কারণ ছিল। যদি তিনি খুব কঠোর হতেন, খুব উঁচু গলায় কথা বলতেন, খুব স্পষ্টভাবে আমার পক্ষ ত্যাগ করতেন, তাহলে তাকে ঘৃণা করা আমার জন্য সহজ হতো। কিন্তু তিনি যা করেছিলেন তা তার চেয়েও অনেক বেশি কঠিন ছিল। তিনি কিছুই করেননি। যখন আমাকে একপাশে সরিয়ে রাখা হলো, তিনি চুপ ছিলেন। যখন আমার পরিশ্রমের মজা ওড়ানো হলো, তিনি চুপ ছিলেন। যখন নিধির প্রতিটি কথা সত্যি বলে ধরে নেওয়া হলো, তিনি চুপ ছিলেন। তার নীরবতাই ছিল এই বাড়ির আসল দেওয়াল। আমি নার্সিং পড়ার সিদ্ধান্ত নিজেই নিয়েছিলাম। বাড়ির কারো এই সিদ্ধান্তটা কখনো খুব একটা ভালো লাগেনি। নিধি বলতো, তোর সবসময় এমন কাজই পছন্দ হবে যেখানে মানুষ তোকে হুকুম করে। আন্টি বলতেন, ভালোই তো, মেয়ের হাতে একটা চাকরি থাকা উচিত। কিন্তু বাবা বলতেন, ঠিক আছে, শুধু বাড়ির থেকে দূরে গিয়ে বকে যাস না।
কিন্তু যখন আমি পড়াশোনা শেষ করে একটি বড় ট্রমা সেন্টারে ইমার্জেন্সি নার্স হলাম, তখন আমার প্রথমবার মনে হয়েছিল যে পৃথিবীতে অন্তত এমন কোনো জায়গা আছে যেখানে মানুষের দাম তার পদবি, পোশাক আর লোক দেখানো আচরণ দিয়ে নয়, বরং তার হাতের স্থিরতা আর মস্তিষ্কের ক্ষিপ্রতা দিয়ে মাপা হয়। সেখানে কেউ আমাকে বাড়ির কোনো বাড়তি জিনিস হিসাবে দেখত না। সেখানে আমার নামটা সঠিক উচ্চারিত হতো। সেখানে আমার প্রয়োজন ছিল। আমি দিল্লির একটি বড় বেসরকারি হাসপাতালের ট্রমা ও ইমার্জেন্সি বিভাগে কাজ করতাম। সকাল 7টার শিফট অনেক সময় রাত পর্যন্ত গড়িয়ে যেত। কখনো সড়ক দুর্ঘটনা, কখনো হার্ট অ্যাটাক, কখনো পোড়া রুগী, কখনো বা কোনো বাচ্চার মাথা ফেটে আসা। সেখানে দাঁড়িয়ে এটা ভাবার সময় হতো না যে কে তোমাকে পরিবারের ছবি থেকে কেটে বাদ দিয়েছিল। সেখানে শুধু এটুকুই ম্যাটার করত যে তোমার হাত যেন না কাঁপে, তোমার চোখ যেন ছোট্ট একটা গলদও ধরে ফেলতে পারে, আর তোমার গলা যেন সবচেয়ে বিশৃঙ্খল মুহূর্তেও শান্ত থাকে। বিয়ের প্রায় 10 দিন আগে নিধির শ্বশুরবাড়ির লোকেদের এখানে একটি ছোটখাটো দেখা সাক্ষাতের আয়োজন করা হলো। বাড়ির লোকেরা একে শুধু ফ্যামিলি ব্রাঞ্চ বলছিল, কিন্তু ছবি আর কথাবার্তা থেকে পরিষ্কার ছিল যে ওটাও কোনো অনুষ্ঠানের চেয়ে কম হবে না। আমি যেতে চাইনি, কিন্তু বাবার আবার ফোন এলো। এবার গলায় মিষ্টত্ব কম, চাপ বেশি ছিল। দেখ, সামনের লোকেরা জিজ্ঞেস করলে কি বলবে? বোনই আসেনি, মাত্র 2 ঘন্টার ব্যাপার, গিয়ে ঠিকভাবে দেখা করে আয়। আমি গেলাম। সেদিন আমি খুব চিন্তা ভাবনা করে নিজের পোশাক বেছেছিলাম। কোনো ভারী স্যুট নয়, কোনো চকচকে জিনিস নয়। আমি হালকা একটা অফ হোয়াইট স্যুট পরলাম, যার উপর নীল সুতোর পরিষ্কার কাজ ছিল। কানে ছোট মুক্ত, চুল বেঁধে নিলাম এবং আমার পুরনো স্কুটারের জায়গায় ক্যাব নিলাম, যাতে পৌঁছতেই এই খোঁটা শুনতে না হয় যে আমাকে কেমন দেখাচ্ছিল। যখন আমি সেই বাড়ির বাইরে নামলাম, তখন আমি প্রথমবার বুঝতে পারলাম যে বাবা কেন অনেক বড়লোক বলছিলেন। লম্বা গেট, ভেতর পর্যন্ত চলে যাওয়া পাকা ড্রাইভওয়ে, দুই পাশে সমানভাবে ছাটা ঝোপঝাড়, পোর্টিকোতে দাঁড়িয়ে থাকা দামি গাড়ি, আর দরজা পর্যন্ত বিছানো এমন কার্পেট যার উপর হাঁটতে গিয়ে নিজের জুতোকেও অচেনা লাগছিল। আমি ভেতরে পা রাখতেই ঠান্ডা এয়ার কন্ডিশনারের হাওয়ার সাথে বিদেশি পারফিউম, তাজা ফুল আর চকচকে মেঝের মিশ্র গন্ধ এলো। ড্রয়িং রুমে নিধি একদম মাঝখানে ছিল, সেই সব সময়ের মতোই। সে কোনো ডিজাইনার প্যাস্টেল লেহেঙ্গায় ছিল। এক হাত তার হবু স্বামী অর্জুনের বাহুতে, অন্য হাত দিয়ে কাউকে হাসতে হাসতে ছুঁয়ে আছে। তার মুখে সেই হাসি ছিল যা আমি ছোটবেলা থেকেই চিনতাম, ওপর থেকে মিষ্টি, ভেতর থেকে হিসেবি। সে আমাকে আসতে দেখল, ব্যাস 1 সেকেন্ড। তারপর এমনভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল যেন আমি সাজসজ্জার কোনো স্তম্ভের অংশ। আমি নিজেকে বোঝালাম যে আমাকে শুধু সময় কাটাতে হবে, বসতে হবে, আনুষ্ঠানিক কথাবার্তা বলতে হবে আর বেরিয়ে যেতে হবে। কিন্তু ওই বাড়ির প্রতিটি জিনিস যেন আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে আমি এখানে অতিথিও নই, আমি কেবল একটা প্রমাণ, যাতে পরিবারটাকে সম্পূর্ণ দেখানো যায়। একজন স্টাফ আমাকে ওয়াশরুমের রাস্তা দেখালো। করিডর দিয়ে যাওয়ার সময় একটা ঘর খোলা দেখলাম, হয়তো বাড়ির মালিকের স্টাডি রুম। আমার থামার কথা ছিল না, তবুও আমার চোখ ভেতরে চলে গেল। দেয়ালে বড় বড় আলমারি, বই, বিজনেস অ্যাওয়ার্ডস, কাঁচের ভেতরে সাজানো ফ্রেম, আর মাঝখানে একটা ছবি। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি, মুখে আঘাতের চিহ্ন, নাকে অক্সিজেনের নল। ছবির কাছে একটা ছোট্ট কার্ড রাখা ছিল, তাতে হাতে লেখা ছিল সেই দেবদূতের নামে যে বৃষ্টির রাতে আমাকে বাড়ি ফিরিয়ে দিয়েছিল। আমার পা সেখানেই থমকে গেল। ছবির পাশে সংবাদপত্রের কাটিং ফ্রেমে বাঁধানো ছিল। আমি পুরো লেখাটা পড়িনি, শুধু মোটা অক্ষরগুলো চোখে পড়ল। সড়ক দুর্ঘটনার পর এক বড় ব্যবসায়ীর প্রাণ বাঁচল। অফ ডিউটি এক নার্স ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছেন। আমার বুকে হালকা একটা টান অনুভব হল। বৃষ্টির রাত, হাইওয়ে, অফ ডিউটি নার্স। আমার ভেতরে অনেক দূর থেকে কিছু একটা হালকা নড়ে উঠল, কিন্তু পুরো মুখটা মনে পড়ল না। হাসপাতাল আর রাস্তার মধ্যে কেটে যাওয়া এতগুলো বছরে কত মুখই না আমার স্মৃতিতে ঝাপসা হয়ে গিয়েছিল। তবু ওই একটা লাইন আমার শিরায় যেন কোনো পুরনো ঠান্ডা ফিরিয়ে আনল। ওটাই সেই দিন ছিল যেদিন আমি দ্বিতীয় জীবন পেয়েছিলাম। পেছন থেকে একটা ভারী শান্ত গলা ভেসে এলো। আমি ঘুরে তাকালাম। অর্জুনের বাবা দাঁড়িয়েছিলেন। পরিণত বয়স, সোজা উচ্চতা, চোখে সেই ক্লান্তি যা অনেক কিছু অর্জন করা মানুষদের মধ্যে থাকে। তিনি ছবির দিকে তাকালেন, তারপর আমার দিকে। তার দৃষ্টি আমার উপর এক মুহূর্তের জন্য প্রয়োজনের চেয়ে বেশি সময় আটকে রইল, যেন তিনি কিছু চিনতে চাইছেন কিন্তু ধরতে পারছেন না। আমি শুধু এটুকুই বললাম, অনেক বড় ব্যাপার। তিনি ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, ওই রাতে কেউ একজন থেমে আমার জন্য যা করেছিল তা আমার পুরো পৃথিবীটাকে ভাঙতে দেয়নি। আমি আরও কিছু বলতাম, তার আগেই পেছন থেকে নিধি চলে এলো। তার গলা নিচু ছিল কিন্তু তীক্ষ্ণ।
তুমি এখানে কি করছো? চলো না, সবাই বাইরে আছে। সে আমাকে এমনভাবে দেখল যেন আমি কারো ব্যক্তিগত জিনিসে নাক গলাতে গিয়ে ধরা পড়েছি। অর্জুনের বাবা কিছু বললেন না, তবে যেতে যেতেও একবার আমার দিকে তাকালেন। সেই দৃষ্টি আমি ততক্ষণ অনুভব করতে থাকলাম যতক্ষণ না আমি আবার লন পর্যন্ত পৌঁছালাম। বাইরে সবাই গোল হয়ে দাঁড়িয়ে কথা বলছিল। কেউ ফুলের সাজসজ্জা নিয়ে, কেউ মেনু নিয়ে, কেউ জুয়েলারি নিয়ে, কেউ ওয়েডিং ফিল্মের টিম নিয়ে। আন্টি সেদিন তার পুরনো ছোটখাটো কেটারিংয়ের কাজকে এমনভাবে বর্ণনা করছিলেন যেন তিনি বছরের পর বছর ধরে কোনো বড় কোম্পানি চালাচ্ছেন। বাবা নিজেকে হার্ডওয়্যার লাইনের বলে পরিচয় দিচ্ছিলেন, যেন দোকান চালানো কোনো লজ্জার ব্যাপার। আমার সেই মুহূর্তে সবচেয়ে বেশি অবাক লেগেছিল মিথ্যেতে নয়, বরং তার আত্মবিশ্বাসে। যেন বছরের পর বছর ধরে এই লোকগুলো নিজেদের জীবনের ওপর নতুন পলিশ চড়াতে চড়াতে নিজেরাও আসল কাজটাকে ভুলে গিয়েছিল। তারপর একটা মুহূর্ত এলো যখন অর্জুনের মায়ের নজর আমার ওপর পড়ল। তিনি হেসে জিজ্ঞেস করলেন, আর আপনি? নিধি আমার আগে জবাব দিল, ও, এ আমার বোন, হাসপাতালে কাজ করে। হাসপাতালে কাজ করে, যেন আমি কোনো ক্যান্টিন বা রিসেপশনে অস্থায়ী ডিউটি করি, যেন আমার কাজের নাম নেওয়াটাও তাদের জন্য ঝুঁকিপূর্ণ। আমি তার চোখের দিকে তাকিয়ে পরিষ্কার বললাম, আমি ইমার্জেন্সি বিভাগে সিনিয়র স্টাফ নার্স। অর্জুনের মায়ের চোখে সাথে সাথে সম্মান ফুটে উঠল। ও, এটা তো খুব কঠিন কাজ হবে নিশ্চয়ই। আমি জবাব দিতাম, তার আগেই নিধি তার হাত ধরে তাকে অন্যদিকে ঘুরিয়ে নিল। মাম্মিজি, আমি তো আপনাকে সেন্টারপিসের ফুলগুলো এখনো দেখাইনি, আপনি আসুন না। সে কথাটা এমনভাবে কাটল যেন কোনো দরকারই নয়, অবাঞ্ছিত শব্দ সরিয়ে দিল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। হাতে জুসের গ্লাস ছিল, যার ঠান্ডা ততক্ষণে আঙুল থেকে নেমে গিয়েছিল। একটু পর আন্টি আমার কাছে এলেন। সেই ধীর চলন, সেই মমতাময়ী গলা, যার ভেতরে সব সময় কোনো বন্ধ দরজা লুকানো থাকত। তিনি আমাকে ভিড় থেকে একটু দূরে নিয়ে গিয়ে বললেন, রিনা, একটা কথা বোঝ, নিধির ওপর অনেক চাপ আছে। এত বড় বাড়িতে যাচ্ছে, তুই শুধু আজকের দিনটা শান্ত থাক, বেশি কথা বলার দরকার নেই। কোনো নিজের চাকরি বাকরির গল্প শোনানোর দিন এটা নয়, এটা মেয়ের জীবনের প্রশ্ন। আমি জিজ্ঞেস করলাম, আমার কথা বলায় ওর জীবনে কি প্রভাব পড়বে? আন্টির মুখে এক মুহূর্তের জন্য সেই আসল অভিব্যক্তি ফুটে উঠল যা তিনি প্রায়ই লুকিয়ে রাখতেন। তুই সব কথা নিজের ঘাড়ে নিস না। সামনের লোকেরা ক্লাস দেখে, আদব কায়দা দেখে। তোর কাজ ভালো হতে পারে, কিন্তু সব জায়গায় সবকিছু বলা যায় না। সব জায়গায় সবকিছু বলা যায় না, আমি বুঝতে পারলাম। আমার কাজের সম্মান নয়, তাদের লোক দেখানো আচরণের ভয়ে কথা বলছিল। তাদের ভয় ছিল যে এই চকচকে প্যাকেজিংয়ের মাঝে কোথাও আমার সত্যিটা তাদের তৈরি করা সংস্করণকে ভেদ করে না দেয়। আমার হঠাৎ করেই খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম যে এই বিয়েতে আমার ভূমিকা কি। পরিবারের গণনা পূর্ণ করা, ফটোতে দেখা যাওয়া, কিন্তু গল্প থেকে বাইরে থাকা। আমি সেখান থেকে সরে লনের একেবারে ধারের অংশে চলে গেলাম। সামনে থেকে হাসি, ক্যামেরার ক্লিক, চামচের আওয়াজ আর উঁচু গলায় কথাবার্তার টুকরো ভেসে আসছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব কিছুর মাঝে নিজেকে আবার সেই পুরনো জিনিস হতে অনুভব করছিলাম। বাড়ির এমন একটা অংশ যাকে সরানোও যায় না, আবার কখনো কেন্দ্রে রাখাও হয় না। তখনই পেছন থেকে নিধির গলা ভেসে এলো। সে ফোনে কথা বলছিল। হয়তো তার মনে হয়েছিল আমি এত দূরে আছি যে শুনতে পাব না। সে খুব নিচু কিন্তু পরিষ্কার শব্দে বলল, হ্যাঁ, ফ্যামিলি ফটোর জন্য এর টাকাটা জরুরি। তারপর একে ব্যাস সাইডে রাখিস, বেশি মুখ খুললে সব গন্ডগোল করে দেবে। তোরা একে সামলে নিস। আর হ্যাঁ, আজ সামনের লোকেদের সামনে কেউ একে নিয়ে প্রশ্ন করলে শুধু বলে দিস যে একটু ইমোশনাল আছে, একটু আনস্টেবল টাইপ নেচার। আমার কানে বাকি সব আওয়াজ বন্ধ হয়ে গেল। ইমোশনাল, আনস্টেবল, এটা শুধু আমাকে ছোট করার চেষ্টা ছিল না, এটা আগে থেকেই আমার বিশ্বাসযোগ্যতা কেটে দেওয়ার প্রস্তুতি ছিল। যাতে আমি যদি কিছু বলি, কোনো সত্যি কথা বলি, কিছু অনুভবও করি, তবে আগে থেকেই আমার বিশ্বাসযোগ্যতা অর্ধেক হয়ে যায়। আমি ধীরে ঘুরে তার দিকে তাকালাম। সে তখনও ফোনে ছিল, হাসতে হাসতে, যেন সে এইমাত্র কোনো সামান্য ব্যবস্থা করেছে। সেই মুহূর্তেই জানি না কেন আমার স্টাডি রুমের ওই ফ্রেমটার কথা মনে পড়ল। বৃষ্টির রাত, অফ ডিউটি নার্স, দ্বিতীয় জীবন আর অর্ধের বাবার সেই আটকে থাকা দৃষ্টি। আমি আমার হাত শক্ত করে মুঠি করলাম। আমার ভেতরে খুব পুরনো, খুব শান্ত কিছু একটা জেগে উঠছিল। আর আমার প্রথমবার মনে হল যে এই বিয়েতে যে অপমান আমার জন্য অপেক্ষা করছে, হয়তো সেটাই অন্য কারোর জন্য সবচেয়ে বড় ভুল হতে চলেছে। সেই সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আমি শুধু একটা কথাই পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আমার বোন শুধু আমাকে লুকোনোর নয়,
আমাকে মিথ্যে বানিয়ে পেশ করার প্রস্তুতি নিয়ে নিয়েছিল। আর এবার আমি জানতে চাইছিলাম যে বৃষ্টির সেই রাতের গল্পটা শেষ পর্যন্ত কোন দরজা পর্যন্ত গিয়ে খুলবে। বিয়ের দিন আমি হাসপাতাল থেকে ছুটি নিয়ে নয়, নিজের জায়গা থেকে ছুটি নিয়ে তৈরি হয়েছিলাম। এই পার্থক্যটা হয়তো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে খুব স্পষ্টভাবে অনুভব করা যায়। কিছু জামাকাপড় শুধু শরীরে পরা হয়, কিছু জামাকাপড় নিজের সত্তায় পরা হয়। সেই সন্ধ্যায় আমি যে শাড়িটা পরেছিলাম সেটা খুব দামি ছিল না, কিন্তু সেটা বাছার সময় আমি প্রথমবার কাউকে প্রভাবিত করার জন্য নয়, নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য পোশাক বেছেছিলাম। হালকা মেটে গোলাপি সিল্ক, সরু সোনালি পাড়, কোনো লোক দেখানো ব্যাপার ছাড়া, চুল পেছনে বাঁধা, ছোট মুক্ত পড়া। এবার আর আয়নায় নিজেকে দেখে শুধু একটা কথাই বললাম, আজ আমি কারোর লজ্জার কারণ হব না। গুরুগ্রামের সেই ফার্ম হাউস রাতে দিনের চেয়েও বেশি চকচক করছিল। বাইরের রাস্তা থেকেই আলো আকাশ পর্যন্ত যেতে দেখা যাচ্ছিল। বড় বড় ফুলের আর্চ, গাড়ির লাইন, সিকিউরিটি গার্ড আর গেটে দাঁড়িয়ে থাকা সেই ছেলেমেয়েরা যাদের মুখে স্বাগতের চেয়ে আয়োজনের মেশিনের মতো হাসি লেগেছিল। ভেতর থেকে ঢোল, সানাই আর ডিজের মিশ্র আওয়াজ আসছিল। বাতাসে রজনীগন্ধা, আতর, ঘিয়ে ভাজা খাবার আর দামি পারফিউমের গন্ধ মিশেছিল। চারদিকে এমন লাগছিল যেন টাকা মিলে একটা রাতকে সাজিয়েছে আর সম্পর্কগুলো শুধু ছবি তোলার জন্যই সঙ্গী দিয়েছে। আমি ভেতরে ঢুকতেই ঠিক সেটাই অনুভব করলাম যা আমি আশা করেছিলাম। কেউ আমাকে খুঁজছিল না, কিন্তু আমি দৃশ্যমান আছি এটা সবারই ভালো লাগবে। একটি মেয়ে গেস্ট লিস্টে নাম জিজ্ঞেস করল, তারপর আমার মুখের সাথে মিলিয়ে দেখল এবং তারপর হাসি মুখে রাস্তা দেখিয়ে দিল। ভেতরে পৌঁছাতেই সামনে বিশাল মণ্ডপ ছিল, ফুলে ঢাকা, নিচে কাঁচের মতো চকচকে মেঝে, ওপরে আলো আর মাঝে মাঝে ক্যামেরার ঘুরতে থাকা লেন্স। মঞ্চের একপাশে অর্জুনের পরিবার অতিথিদের সাথে দেখা করছিল, অন্যদিকে নিধির কলেজের বন্ধু, বিজনেস সার্কেল, আন্টির আত্মীয়স্বজন আর এমন লোকেরা যারা যে কোনো বড়লোকের বিয়েতে এমনভাবে ঘুরে বেড়ায় যেন এই চাকচিক্যের ওপর তাদেরও কিছু অধিকার আছে। আমি সবার আগে বাবাকে দেখলাম। তিনি ক্রিম রঙের শেরওয়ানি পরে এক অস্বস্তিকর গর্ব নিয়ে দাঁড়িয়েছিলেন। মুখে সেই একই কৃত্রিম ভারসাম্য ছিল, যাতে মানুষ নিজেকেই বিশ্বাস করাচ্ছে যে সব কিছু ঠিক আছে। তিনি আমাকে দেখলেন, এগিয়ে এলেন, কিন্তু জড়িয়ে ধরলেন না, শুধু কাঁধটা হালকা ছুঁয়ে বললেন, ভালো হয়েছে, সময় মতো চলে এসেছিস, সোজা গিয়ে বসে পড়বি। আর হ্যাঁ, মঞ্চের কাছে বেশিক্ষণ থাকিস না, ফটোগ্রাফাররা ম্যানেজ করছে। আমি জিজ্ঞেস করলাম, আমি পরিবারে নেই নাকি? তিনি এক মুহূর্তের জন্য হাসলেন, তবে সেই হাসিটা আত্মরক্ষার ছিল, আপনজনার নয়। আরে কথা ঘোরাস না, তুই তো জানিসই এত বড় ফাংশনে সব প্ল্যান্ড থাকে। প্ল্যান্ড, আমার এই শব্দটার উপর সেদিন থেকে ঘেন্না ধরে গিয়েছিল যেদিন আমি লনের ধারে নিধিকে ফোনে বলতে শুনেছিলাম যে আমাকে সাইডে রাখতে হবে। আমি বাবার চোখের দিকে তাকিয়ে কোনো তর্ক করলাম না। এখন আমি বুঝতে পারছিলাম যে কিছু মানুষ সত্যির বিরোধিতা করে না, তারা শুধু তাকে কখনোই কেন্দ্রে আসতে দেয় না। আন্টি একটু দূরে দাঁড়িয়েছিলেন, গলায় ভারী হিরে, মুখে সাজানো স্নেহ আর হাঁটাচলায় এমন একটা অধিকার যেন এই পুরো রাতের পরিচালক তিনিই। তিনি আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং শুধু এটুকুই বললেন, শাড়িটা ঠিক আছে, তবে বেশি সামনে আসবি না, ঘামটাম হলে মুখটা ক্লান্ত দেখায়। তারপর না থেমেই অন্য এক মহিলার সাথে হেসে কোলাকুলি করলেন। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম, যেন কেউ এইমাত্র আমাকে মানুষ নয়, সাজসজ্জার ভুল জায়গায় রাখা কোনো বস্তু হিসাবে পরীক্ষা করল। আমাকে বসানো হলো তো সত্যি সত্যি একেবারে ধারে, স্টেজের একদম সামনে নয়, পরিবারের সাথে নয়, বরং সেই বৃত্তের বাইরে যেখান থেকে আপনি সব কিছু দেখতে পাবেন কিন্তু কোনো কিছুর অংশ হবেন না। আমার চারপাশে বেশিরভাগই দূরের আত্মীয়, কিছু প্রতিবেশী আর কিছু এমন মানুষ ছিল যারা নিজেরাও জানত না যে তাদের কে ডেকেছে। একজন বয়স্ক মাসি আমাকে চেনার চেষ্টা করলেন, তারপর বললেন, আচ্ছা তুই সেই মেয়েটা না যে হাসপাতালে কিছু করিস? আমি মাথা নাড়লাম। তিনি সাথে সাথে মুখে দয়ার মতো ভাব এনে বললেন, ভালো মেয়ে, সেবামূলক কাজ, শুধু বিয়েবাড়িতে এমন কাজের গন্ধ কাপড় থেকে চলে যাওয়া উচিত। তার পাশে বসা অন্য মহিলা হাসি চাপতে লাগলেন। আমিও হাসি মুখে জলের গ্লাস তুলে নিলাম, কারণ অনেক সময় মানুষ জবাব এজন্য দেয় না যে তার কাছে জবাব নেই, বরং এজন্য দেয় যে সামনের মানুষের চিন্তাভাবনা তার ভাষার চেয়েও ছোট হয়। কিছুক্ষণ পর জয়মালার আগে পরিবারের কিছু ছবি তোলার ছিল। একজন কোঅর্ডিনেটর উঁচু গলায় নাম ডেকে ডেকে সবাইকে মঞ্চের দিকে পাঠাচ্ছিল। ব্রাইট সাইড ইমিডিয়েট ফ্যামিলি, বাবা মা, মামা মামি, কাজিন গ্রুপ। আমি সেখানেই বসে রইলাম, আমার নাম ডাকা হলো না। এটা দেখে আমি অবাক হইনি। তারপর শেষ মুহূর্তে বাবা ঘুরে বললেন, আরে রিনা, তুইও আয় তাড়াতাড়ি।
যে ভঙ্গিতে তিনি বললেন তাতে পরিষ্কার ছিল যে তার এইমাত্র মনে পড়েছে যে আমি যদি ছবিতে না থাকি তাহলে পরে প্রশ্ন উঠবে। আমি মঞ্চে উঠলাম। ক্যামেরার জোরালো আলো চোখে লাগল। নিধি মাঝখানে ছিল, অর্জুন তার সাথে। আমি স্বাভাবিকভাবেই বাবার কাছে গিয়ে দাঁড়াতে লাগলাম, কিন্তু একজন ফটোগ্রাফার হাতের ইশারায় আমাকে ধারের দিকে করে দিল। ম্যাম, একটু সাইডে। ইয়েস, লাস্ট অন লেফট। নো, লিটল মোর। আমি আরও বাঁদিকে সরলাম, যতক্ষণ না প্রায় ফুলের স্তম্ভের সাথে সেটে গেলাম। নিধি এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালো। তার হাসিটা ফটো তোলার মতো ছিল, কিন্তু চোখে জয়ের ছাপ ছিল। সে ঠোঁট না নেড়ে খুব আস্তে বলল, এখানেই ঠিক আছিস। ক্লিক ক্লিক ক্লিক। আমি ফটোতে ছিলাম, এবং এটাই আমার কাজ ছিল, থাকা, কিন্তু গোনা যাওয়ার মতোই। জয়মালা হলো, শোরগোল উঠল, ফুল ছোঁড়া হলো, ডিজে এমন কিছু বাজালো যাতে বয়স্করাও হেসে আপোষ করে নিল। অর্জুনকে বিনম্র লাগছিল, কিন্তু ওর মধ্যে একটা অদ্ভুত দূরত্ব ছিল, যেন সে পুরো অনুষ্ঠানটা পালন করছে, বেঁচে থাকছে না। ২-৩ বার আমি দেখলাম তার নজর আমার উপর আটকে গেল, তারপর সরে গেল। হয়তো সে সেটাই মনে করছিল যা তার বাবার মুখে সেদিন স্টাডিতে আমি দেখেছিলাম, চেনার অসম্পূর্ণ চেষ্টা। রাত একটু বেশি হলে রিসেপশনের মতো আনুষ্ঠানিকতা শুরু হলো। অতিথিরা আসছিল, যাচ্ছিল, ফটো তুলছিল, মঞ্চে ফুলের হাসি চড়ছিল। তখনই একজন অ্যাঙ্কার গোছের ছেলে মাইক নিয়ে এলো এবং বরকনের কিউট ফ্যামিলি মোমেন্টস করাতে লাগল। আমি নিচেই বসেছিলাম যখন সে হাসতে হাসতে বলল, চলুন এবার ব্রাইট সাইড থেকেও কিছু ফান ইন্ট্রোডাকশন হয়ে যাক। কে আছেন আমাদের সুন্দরী কনের সবচেয়ে বিশেষ মানুষ? আন্টি মঞ্চে উঠলেন, বাবাও, আরও ২-৩ জন আত্মীয়। তারপর নিধি মাইক নিল। তার গলায় মিষ্টত্ব ছিল, কিন্তু আমি ততক্ষণে সেই মিষ্টত্ব চিনতে শিখে গিয়েছিলাম। সে বলল, আমার মা, যাকে ছাড়া কোনো অনুষ্ঠান পূর্ণ হয় না। আমার বাবা, যিনি আমাকে সব সময় সেরাটা দিতে চেয়েছেন। আর সে একটু থেমে নিচের দিকে তাকালো। আমার সিস্টারও এসছে, অ্যাকচুয়ালি স্টেপ সিস্টার। ও একটু প্রাইভেট থাকে, সোশ্যাল ইভেন্টসে খুব একটা কমফোর্টেবল হয় না, বাট ফ্যামিলি ইজ ফ্যামিলি। নিচ থেকে হালকা হাসির রোল উঠল। মানুষ এমন কথায় হাসে না, তবুও হেসে দেয়, কারণ তারা বুঝতে পারে না যে চুপ থাকা উচিত নাকি প্রতিক্রিয়া দেখানো উচিত। আমি আমার হাতের আঙুল শক্ত করে মুঠি করলাম। নিধি থামল না। ও হসপিটাল লাইনে আছে তো, তাই একটু সিরিয়াস টাইপ। আজ আমরা ওকে একরকম জোর করেই টেনে নিয়ে এসেছি। তারপর সে হাসতে হাসতে যোগ করল, যদিও আপনাদের সাথে কথা না বলে, তবে পার্সোনালি নেবেন না, এর মানুষের সাথে মিশতে সময় লাগে। এবার হাসিটা একটু খোলাখুলি এলো, কেউ হাততালিও বাজালো, বাবাও হাসলেন। আন্টি এমন মুড করলেন যেন বাচ্চা কোনো মিষ্টি দুষ্টুমি করছে। আমার ভেতরে কিছু একটা খুব ঠান্ডা আর খুব পরিষ্কারভাবে বসে গেল। এটা সেটাই ছিল যার জন্য আগে থেকেই জমি প্রস্তুত করা হয়েছিল। প্রথমে আমাকে ইমোশনাল আর আনস্টেবল বলা হয়েছিল, এবার মঞ্চে আমাকে অকওয়ার্ড, ডিফিকাল্ট, সোশ্যালি অড প্রমাণ করা হচ্ছিল, যাতে যদি আমাকে দুঃখী দেখায় তবে সেটাই তাদের পক্ষে প্রমাণ হয়ে যায়। অ্যাঙ্কার নিচে তাকিয়ে বলল, ও কাম অন ম্যাম, স্মাইল, ফ্যামিলি ইজ টিজিং উইথ লাভ। লাভ শব্দটা যেন আমার কানে এসে ভেঙে গেল। আমি উঠলাম না, আমি হাত নাড়লাম না, আমি মাথাও নোয়ালাম না। আমি ঠিক ততটাই স্থির বসে রইলাম যতটা কোনো গম্ভীর কেসে মনিটরের নামতে থাকা লাইন দেখে থাকতাম। কখনো কখনো সবচেয়ে বড় প্রতিরোধ এটাই হয় যে সামনের মানুষটি তোমার মুখে নিজের লেখা গল্পটি পড়তে না পারে। মঞ্চ থেকে নামার পর অনেক মানুষ এমন ব্যবহার করছিল যেন কিছুই হয়নি। এটাই তো এমন অপমানের আসল গুণ হয়, সেটা ছুরির মতো বিধে কিন্তু রিবনে মোড়ানো দেখায়। একজন আন্টি আমার কাছে এলো এবং বলল, খারাপ পেও না মা, কনেরা এমনই মজা করে থাকে। আমি জিজ্ঞেস করলাম, সবার সাথে কি? সে এক মুহূর্ত চুপ রইল, তারপর বলল, আরে তুমি তো মনে নিয়ে নিলে, মনে। যেন কেউ নিজের নাম মুছে যেতে দেখে আর তাকে শুধুমাত্র সংবেদনশীলতার দোষ দিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর আমি ভিড় থেকে সরে ওয়াশরুমের দিকে চলে গেলাম। করিডোর ঠান্ডা ছিল, বাইরের কোলাহল থেকে আলাদা। ভেতরে গিয়ে আমি কল খুললাম এবং হাতের তালুতে জল নিলাম। আয়নায় মুখ দেখলাম, চোখ লাল ছিল না, আমি কাঁদছিলাম না। আমার এর চেয়েও বেশি অপমানজনক কিছু সব সময় লাগত, যখন সামনের মানুষটি তোমাকে আঘাত করেও তোমার ভেঙে পড়ার তামাশা দেখতে চায়। আজ আমি তাকে সেই সুখটাও দিতে চাইছিলাম না। আমি পেপার টাওয়াল নিয়েছিলাম মাত্র, তখনই পেছনে দরজা খুলল। নিধি ভেতরে এলো। তার লেহেঙ্গা রাস্তায় ফুলের মতো ছড়িয়ে পড়ছিল, গয়না ঝনঝন করছিল, আর মুখে সেই বিয়ের চমক ছিল যার নিচ থেকে তার আসল স্বভাব কেবল আমার সামনেই বাইরে আসত। সে দরজা বন্ধ করল এবং সরাসরি বলল, আমার জানা ছিল তুমি এভাবে মুখ ভার করে বসে থাকবে। আমি তার দিকে না তাকিয়েই জিজ্ঞেস করলাম, তোমার মঞ্চে ওইসব বলার কি খুব দরকার ছিল? সে আমার কাছে এসে কাউন্টারে হেলান দিল। হ্যাঁ ছিল, কারণ তুমি বুঝতে পারো না যে কিছু জায়গায় মানুষকে তাদের জায়গা মনে করিয়ে দিতে হয়। আমি প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালাম। আমার জায়গা? সে হাসল। হ্যাঁ, তোমার জায়গা। লুক এট দিস ওয়েডিং, রিনা, দেখো এদিকে। এই লোকগুলো কে, কোন লেভেলের, কেমন ফ্যামিলিতে আমি যাচ্ছি। এখানে প্রতিটি জিনিস ম্যাটার করে, ব্যাকগ্রাউন্ড, পলিশ, আপব্রিঙ্গিং, ইমেজ।
তুমি আমার বোন ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে প্রতিটি সত্যি লাউডলি অ্যানাউন্স করা হবে। সত্যি? আমার মুখ থেকে বেরোলো, হ্যাঁ সত্যি। তুমি হসপিটালে কাজ করো, ঠিক আছে, নোবেল হবে, বাট গ্ল্যামারাস নয়, রিফাইন্ড নয়। আর অনেস্টলি তোমার সোশ্যাল বিহেভিয়ার আসেও না। তুমি মানুষদের দিকে তাকিয়ে থাকো, কম কথা বলো, সাডেনলি সিরিয়াস হয়ে যাও, আর লোকেদের অড লাগে। আমি নিজের বিয়েতে কোনো রিস্ক নিতে পারতাম না। সে এটা এমনভাবে বলল যেন সে মানুষ নয়, প্রেজেন্টেশন ম্যানেজ করছিল। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি আমাকে আনস্টেবিলও বলে দিলে? তার মুখে 1 সেকেন্ডের জন্যও কোনো অনুশোচনা এলো না। প্রিভেন্টিভ ড্যামেজ কন্ট্রোল। সে প্রায় ফিসফিস করে বলল, তুমি কি জানবে বড় ঘরে পারসেপশন কিভাবে হ্যান্ডেল করা হয়? আমার সেই মুহূর্তে বুঝতে পারলাম যে কিছু মানুষ খারাপ এই জন্যে হয় না যে তারা ভুল ঠিকের পার্থক্য জানে না। কিছু মানুষ সব বুঝেও সেটাই বেছে নেয় যা তাদের কাজে আসে। আমি তাকে বললাম, তোমার আমাকে ভয় লাগে। সে হাসল, প্লিজ, তোমাকে? আমার শুধু কেয়সকে ভয় লাগে, আর তুমি যেখানে থাকো সেখানে অকওয়ার্ডনেস আসে। না, আমি বললাম, তোমার ভয় হয় যে কোথাও লোকেরা আমাকে দেখে নেয়, সত্যিই দেখে নেয়। তার চোখ এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল। তুমি নিজের প্রেজেন্স অনেক ওভার এস্টিমেট করো। আমি আরও কিছু বলতাম, তার আগেই বাইরে থেকে কেউ তার নাম ডাকল। সে ঘুরল, তারপর যেতে যেতে থেমে বলল, শুধু একটা কাজ করো, আজকের রাতটা আমার, কোনো সিন করো না। যে সিট দেওয়া হয়েছে সেখানেই থাকবে, ফটোর দরকার হলে ডেকে নেব। আর হ্যাঁ, সে আমার শাড়ির দিকে তাকালো, তুমি ক্লাস কপি করার চেষ্টা করতে পারো, কিন্তু কিছু জিনিস শেখা যায়, পড়া যায় না। দরজা বন্ধ হল এবং আমি একা রয়ে গেলাম। আমি অনেক ধরনের মানুষ দেখেছিলাম, বিষাক্ত, ভীত, ভাঙা, স্বার্থপর, ব্যথায় চিৎকার করা এবং ব্যথা লুকিয়ে হাসা। কিন্তু সেই রাতে প্রথমবার আমার মনে হল যে নিধির সবচেয়ে বেশি নেশা কোনো মানুষ, টাকা বা জয়ের প্রতি নয়, নিয়ন্ত্রণের প্রতি ছিল। সে এটা ঠিক করে সুখ পেত যে কে কতটা দেখাবে, কে কতটা শুনবে, কার সম্মান কতটা বাঁচবে। আমি ফিরে বাইরে এলাম তো দেখলাম অনুষ্ঠান এগিয়ে গিয়েছিল। স্টেজের এক অংশে অর্জুনের পরিবারের বয়স্করা বসেছিলেন। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় আমি শুনতে পেলাম কেউ বলছিল, আজকাল নার্সরা খুব কেপেবল হয়। দ্বিতীয় গলা ভেসে এলো, হ্যাঁ, আমার এক বন্ধুর প্রাণ তো রোড অ্যাক্সিডেন্টে একজন নার্সই বাঁচিয়েছিল, না হলে। আমি ধীর হয়ে গেলাম। গলাটা অর্জুনের কাকার ছিল, আর উত্তর দিচ্ছিলেন অর্জুনের বাবা। আমি অনায়াসে তাদের দিকে তাকালাম। তিনিও সেই মুহূর্তেই আমার দিকে তাকাচ্ছিলেন। এবার তার দৃষ্টি শুধু থমকে রইল না, যেন ভেতরে কিছু মেলাতে শুরু করল। তিনি আমাকে কাছে আসার ইশারা করলেন। আমি গেলাম। তার হাতে জলের গ্লাস ছিল, কিন্তু মনোযোগ অন্য কোথাও ছিল। তিনি খুব শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, আপনার নাম রিনা, তাই না? জি। আপনি কোন হসপিটালে আছেন? আমি নাম বললাম। তিনি আবার জিজ্ঞেস করলেন, ইমার্জেন্সি? জি, ট্রমা আর ইমার্জেন্সি। তার আঙুল গ্লাসের ওপর শক্ত হল। কত বছর ধরে? প্রায় 7। তার মুখটা হালকা বদলে গেল। অর্জুন যে ওখানেই কাছে দাঁড়িয়েছিল এবার মন দিয়ে আমাদের দেখছিল। অর্জুনের বাবা যেন নিজেকেই জিজ্ঞেস করলেন, 7? তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি কখনো অফ ডিউটিতেও কোনো রোড অ্যাক্সিডেন্ট কেসে? আমার মানে কয়েক বছর আগে মনসুনের সময়। বাক্যটা সম্পূর্ণ হল না, কিন্তু আমার ভেতরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার হঠাৎ মনে পড়ে গেল বৃষ্টির প্রবল রাত, দিল্লি জয়পুর হাইওয়ে, আমার বাস পাংচার হওয়ার পর থেমে থাকা, সামনে উল্টে থাকা এসইউভি, উইন্ডশিল্ড ভেঙে ছড়িয়ে থাকা, স্টিয়ারিংয়ে ঝুঁকে থাকা একজন মানুষ, কাছেই চিৎকার করতে থাকা ড্রাইভার, আর আমার হাতে রক্ত এবং বৃষ্টির মেশানো জল। আমি সেই মানুষের মুখটা ওই রাতে পুরো দেখিনি, শুধু এইটুকুই মনে ছিল যে তার কবজিতে দামি ঘড়ি ছিল। শ্বাস আটকে আসছিল এবং আমি বারবার তাকে বলেছিলাম, চোখ বন্ধ করবেন না, অ্যাম্বুলেন্স এখনই এসে পড়বে। আমার শ্বাস আটকে গেল। তিনি আমাকে মনোযোগ দিয়ে দেখলেন। ওই রাতে আপনার ডান কবজিতে চোট লেগেছিল, তিনি খুব ধীরে জিজ্ঞেস করলেন। আর আপনি বারবার বলছিলেন যে আমার ঘাড় নাড়াবেন না। আমার মনে হলো যেন পুরো বিয়ের আওয়াজ হঠাৎ অনেক দূরে চলে গেছে। আমি কিছুই বললাম না। অর্জুন তার বাবার দিকে তাকাল। ড্যাড। তিনি গ্লাসটা টেবিলে রেখে দিলেন। তার চোখে এখন আর ঝাপসা পরিচয় নেই, প্রায় পরিষ্কার বিশ্বাস নেমে আসছিল। আমি হয়তো ভুল নই, তিনি ফিসফিস করে বললেন। আমি এই গলা আগে শুনেছি, এটাই সেই গলা ছিল। ঠিক সেই মুহূর্তেই মঞ্চ থেকে আবার অ্যাঙ্কারের গলা ভেসে এলো। এবার কনের পরিবারের পক্ষ থেকে একটি মিষ্টি মেসেজ। আর আমি দেখলাম নিধি হাসতে হাসতে আবার মাইকের দিকে এগোচ্ছিল। যেখানে অর্জুনের বাবার চোখে
আমার সেই বৃষ্টির রাতের ছায়া সম্পূর্ণ হতে শুরু করেছিল। নিধি মাইক হাতে নিতেই আমি প্রথমবার নয়, বরং অনেক বছর পর তাকে সত্যি সত্যি দেখলাম। এখন সে শুধু আমার সৎ বোন লাগছিল না, সে ওই পুরো বাড়ির, পুরো কাঠামোর, পুরো লোক দেখানোর মুখ লাগছিল, যার মধ্যে আমাকে সবসময় অর্ধেক রাখা হয়েছিল, কাটা হয়েছিল, নরম শব্দে ছোট করা হয়েছিল, আর তারপর বলা হয়েছিল যে আমিই কথা মনে নিয়ে নিয়েছি। মঞ্চের আলো তার মুখে চমকাচ্ছিল, তার লেহেঙ্গা, তার গয়না, তার চুল, তার ঠোঁটের নির্দিষ্ট হাসি, সবকিছু একেবারেই সেরকম ছিল যেমনটা কোনো দামি বিয়েতে হওয়া উচিত। শুধু একটা জিনিস ঠিক ছিল না, সেটা হলো আগামী কয়েক মিনিটে ওই রাতের গল্প কার থাকবে। অর্জুনের বাবা এখনও আমাকেই দেখছিলেন। তার মুখে এমন একটা ভাব ছিল যা কোনো পুরনো ক্ষতে হঠাৎ আঙুল পড়লে আসে, ব্যথাও, পরিচয়ও এবং বিশ্বাস পর্যন্ত পৌঁছনোর অস্থিরতাও। অর্জুন তার দিকে ঝুঁকে কিছু জিজ্ঞেস করল, কিন্তু তিনি যেন শুনতেই পেলেন না। তার দৃষ্টি আমার মুখ, আমার গলার স্মৃতি আর সেই বৃষ্টির রাতের মাঝে কোথাও আটকে ছিল। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। পালানোর ইচ্ছা ছিল না, বলার তাড়াও ছিল না। এত বছর আমি নিজের জন্য বলার চেষ্টা করে দেখেছিলাম। আজ প্রথমবার আমার মনে হলো যে হয়তো আমাকে কিছু প্রমাণ করতে হবে না। সত্যি কখনো কখনো নিজে হেঁটেই মঞ্চ পর্যন্ত চলে আসে। ওদিকে অ্যাঙ্কার হাসতে হাসতে বলছিল, চলুন ব্রাইট সাইড থেকে মনের কোনো কথা হয়ে যাক, কোণে তো সবার ফেভারিট হয়। নিজে থেকে লোকেরা হাসছিল। ক্যামেরা আবার ঘুরে গেল। কিছু মানুষ খাবারের প্লেট নিয়েও ওই দিকে দেখতে লাগল। এটা ওই বিয়েগুলোর স্বভাব, যেখানেই মাইক ওঠে লোকেরা ভাবে কিছু মনোরঞ্জক হবে। কে জানত যে এবার মঞ্চে মনোরঞ্জন নয়, স্তর উন্মোচিত হতে চলেছিল। নিধি মাইকে একটা মিষ্টি হাসি ছড়াল এবং বলল, আজকের রাত আমার জন্য খুব স্পেশাল। তার গলা সেটাই ছিল যা সে বাইরের লোকেদের জন্য ব্যবহার করত, নরম, সভ্য, ভালোবাসায় ডোবানো। আমি শুধু এটুকুই বলতে চাই যে ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো মেয়ে এই ধরনের বিউটিফুল জার্নি পর্যন্ত পৌঁছতে পারে না। সে মাম্মির দিকে তাকালো, তারপর বাবার দিকে, তারপর অর্জুনের দিকে ঘুরল। আমি লাকি যে আমি সব সময় বেস্ট পেয়েছি। সে বেস্ট শব্দটি বলতেই অর্জুনের বাবা উঠে দাঁড়ালেন। তার ওঠা খুব দ্রুত ছিল না, তবুও কে জানে কিভাবে পুরো পরিবেশে একটা হালকা ঢেউ খেলে গেল। হয়তো কিছু মানুষের মধ্যে এমন উপস্থিতি থাকে যে তারা বসে থাকলেও লোকেরা নোটিস করে এবং উঠতে গেলেই সবার নজর ওখানেই চলে যায়। অ্যাঙ্কার সাথে সাথে সম্মানজনক মুখ করে নিল। নিধি মাইক হাতে ধরেই তার দিকে তাকালো, প্রথমে হেসে, তারপর হালকা বিভ্রান্তির সাথে। অর্জুনের মাও সোজা হয়ে বসলেন, বাবা ঘাড় ঘোরালেন। আন্টির মুখ একদম সতর্ক হয়ে গেল। অর্জুনের বাবা মঞ্চের দিকে এগোতে এগোতে বললেন, 1 মিনিট, আমাকে কিছু বলতে হবে। গলা খুব উঁচু ছিল না, শব্দ পরিষ্কার ছিল, এতটাই পরিষ্কার যে ডিজে ছেলেটি নিজেই আওয়াজ কমিয়ে দিল। অ্যাঙ্কার পেছনে সরে গেল, ক্যামেরাগুলো ওই দিকেই ঘুরে গেল। কয়েক সেকেন্ডের জন্য কেউ বুঝতে পারল না যে এটা অনুষ্ঠানের অংশ কিনা। নিধি তবুও হাসি বজায় রাখল। জি, একদম পাপা, সে বলল। এখনও তার বিশ্বাস ছিল যে মঞ্চ তার এবং যাই হবে তার পক্ষেই হবে। অর্জুনের বাবা মাইক নিলেন না, তিনি প্রথমে নিচে আমার দিকে তাকালেন। সেই দেখা কোনো প্রশ্নের মতো ছিল না, সেটা একটা পূর্ণ হতে থাকা স্মৃতির মতো ছিল। তারপর তিনি সবার দিকে ঘুরে বললেন, আমার মনে হয় এই বিয়েতে এমন একজন মানুষ উপস্থিত আছেন যার সম্পর্কে যা বলা হয়েছে তা শুধু অসম্পূর্ণই নয়, ভুলও বটে। আমার বুকে স্পন্দন দ্রুত হল, কিন্তু মুখ শান্ত রইল। আমি এখনও ওখানেই ছিলাম, মঞ্চ থেকে নিচে, ধারে, ওই জায়গাতে যেখানে আমাকে রাখা হয়েছিল। পার্থক্য শুধু এইটুকুই ছিল যে এখন সবার নজর প্রথমবার ওই দিকে আসছিল। নিধির হাসি হালকা জমে গেল। সে মাঝখানে বলতে চাইল, অ্যাকচুয়ালি, কিন্তু তিনি তার দিকে না তাকিয়েই বললেন, দয়া করে আমাকে কথা শেষ করতে দিন। এই স্বর কোনো রাগের ছিল না, এটা সেই মানুষের স্বর ছিল যার প্রথমবার মনে হয়েছে যে এখনই না বললে তিনি নিজের চোখেই ছোট হয়ে যাবেন। তিনি আমার দিকে ইশারা করলেন। এই মেয়েটি, রিনা। নামটা তার মুখ থেকে ঠিক বেরোল, পুরোটা, কোনো দ্বিধা ছাড়া, কোনো ভুল ছাড়া। আমার চোখ এক মুহূর্তের জন্য পলক ফেলল। এটা খুব ছোট্ট একটা ব্যাপার ছিল, হয়তো অন্য কারোর জন্য অর্থহীন, কিন্তু আমার জন্য যেন কোনো পুরনো তালা ভেতর থেকে খুলল। তিনি এগিয়ে বললেন, কয়েক বছর আগে বৃষ্টির এক রাতে দিল্লি জয়পুর হাইওয়েতে আমার গাড়ির খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল। ড্রাইভার আহত ছিল, আমি অজ্ঞান এবং সজ্ঞানের মাঝে আটকে ছিলাম। আশেপাশে লোক ছিল, কিন্তু থামার মতো লোক কম ছিল। সেই রাতে যদি একজন অফ ডিউটি নার্স নিজের প্রাণের তোয়াক্কা না করে রাস্তার মাঝে না থামত, আমার নিঃশ্বাস না সামলাত, আমার ঘাড় স্থির না রাখত, অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত আমাকে সজ্ঞানে না রাখত,
তাহলে হয়তো আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতাম না। পুরো লন এখন চুপ ছিল। তিনি আবার আমার দিকে তাকালেন। এবার তার চোখে কোনো সন্দেহ ছিল না। সেই নার্স এই। কয়েক সেকেন্ড কেউ কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন এই বাক্য সবার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালো, কিন্তু নিজের জায়গা তৈরি করতে সময় নিল। তারপর ফিসফিসানির প্রথম হালকা ঢেউ উঠল। কেউ বলল কে, কেউ আমার দিকে তাকালো, কেউ নিধিকে দেখল, কেউ অর্জুনের মায়ের মুখের দিকে তাকালো, যেখানে এখন পরিষ্কার স্তব্ধতা ছিল। অর্জুন সরাসরি আমার দিকে তাকালো, তারপর তার কোণের দিকে। তার মুখে এমন একটা ভাব এলো যা আমি তার আগে কোনো বরের মুখে দেখিনি, লজ্জা এবং সন্দেহের একসাথে জেগে ওঠা। নিধি হেসে কথা হালকা করার চেষ্টা করল। ও মাই গড, হোয়াট আ কোইন্সিডেন্স। তার গলা আগের মতো স্থির ছিল না। রিনা কখনো বলেইনি, হয়তো এজন্যই। অর্জুনের বাবা প্রথমবার তার দিকে তাকিয়ে বললেন, কারণ কিছু মানুষ কাজ করে তাকে ভাষণ বানায় না। বাক্যটি সভ্য ছিল, কিন্তু সেটা সরাসরি গিয়ে তার সেই পুরো সামাজিক ভাবমূর্তিতে আঘাত করল যার ওপর সে দাঁড়িয়েছিল। আন্টির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। বাবা একবার আমাকে দেখলেন, একবার মঞ্চ, তারপর ঘাড় নিচু করে নিলেন। আমি তাকে দেখছিলাম। আমি এটা ভুলে যাচ্ছিলাম না যে এখন যে সম্মান আমার ভাগে আসছিল সেটা কোনো পারিবারিক ভালোবাসা থেকে আসেনি, এটা বাইরে থেকে এসেছিল। সত্যি বাইরে থেকে এসেছিল, ঘর থেকে নয়। অর্জুনের মা মঞ্চ থেকে নিচে নামলেন এবং আমার দিকে এগোলেন। তার পদক্ষেপে কোনো তাড়াহুড়ো ছিল না, কিন্তু বাধাও ছিল না। তিনি আমার সামনে এসে থামলেন। এটা কি সত্যি? তিনি খুব আস্তে জিজ্ঞেস করলেন। আমার কাছে মিথ্যে বলার কোনো কারণ ছিল না এবং চিৎকার করার কোনো দরকার ছিল না। আমি শান্ত গলায় বললাম, জি। সেই রাতে আমি ডিউটি থেকে ফিরছিলাম। বৃষ্টি খুব তীব্র ছিল। আপনাদের গাড়ি রাস্তা থেকে পিছলে ডিভাইডারে ধাক্কা খেয়েছিল। ড্রাইভারের কাঁধে চোট ছিল, উনার মাথা আর বুকে চোট লেগেছিল। অ্যাম্বুলেন্স আসতে সময় লাগছিল, তাই আমি শুধু সেটাই করেছিলাম যা সেই সময় জরুরি ছিল। অর্জুনের বাবার চোখ ভরে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। শুধু সেটাই? তিনি হালকা তিক্ত হাসির সাথে বললেন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। আমার আশেপাশের লোক এখন খোলাখুলি আমাকে দেখতে শুরু করেছিল। সেই মানুষগুলোই যারা কয়েক মিনিট আগে মঞ্চে আমার জন্য হেসেছিল, এখন নিজেদের মুখ সামলাচ্ছিল। এটাই সমাজের সবচেয়ে পুরনো স্বভাব, সত্যি এবং মর্যাদার মাঝে সবসময় তাড়াতাড়ি হিসেব কষে নেওয়া। নিধি আবার মাঝখানে আসতে চাইল। পাপা, আই থিঙ্ক দিস ইজ নট দ্য রাইট মোমেন্ট। সঠিক মুহূর্ত হয়তো এটাই, অর্জুনের বাবা বললেন। কারণ আমি এইমাত্র জানতে পারলাম যে মেয়েটিকে এই মঞ্চে অকওয়ার্ড, আনসোশিয়াল আর একরকমের বোঝা হিসেবে দেখানো হলো, সেই এই ভিড়ের মধ্যে সবচেয়ে সাহসী মানুষ বেরোল। এখন এটা আর শুধু আমার পরিচয়ের প্রশ্ন ছিল না, এটা সামাজিক তুলনা হয়ে দাঁড়িয়েছিল, লোক দেখানো চমক আর আসল চরিত্রের মধ্যে। আমি বাবার দিকে তাকালাম। তিনি একদম স্থির দাঁড়িয়েছিলেন, যেন কেউ ভেতরের সমস্ত শক্তি বের করে নিয়েছে। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তেই আমার তার জন্য রাগের চেয়ে বেশি ক্লান্তি অনুভব হল। কত বছর ধরে তিনি কিছু বলেননি, শুধু এজন্য যে বাড়ির ভারসাম্য বজায় থাকে, আর আজ সেই নীরবতাই তাকে এই মঞ্চে সবচেয়ে ছোট করে দিয়েছিল। অর্জুন ধীরে ধীরে এগিয়ে এলো। সে নিধিকে জিজ্ঞেস করল, তুমি বলেছিলে তোমার স্টেপসিস্টার সোশ্যাল সিচুয়েশনস হ্যান্ডেল করতে পারে না। তুমি এটাও বলেছিলে যে ফ্যামিলিতে কিছু কমপ্লিকেশনস আছে। তুমি কি সবাইকে ওর সম্পর্কে ভুল ইমপ্রেশন দিয়েছ? নিধি এবার প্রথমবার সত্যিই অস্থির লাগল। আই ওয়াজ জাস্ট ট্রাইং টু অ্যাভয়েড আননেসেসারি ড্রামা। সে জলদি করে বলল, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ শি ক্যান বি। শি টেক্স থিংস পার্সোনালি। শি হ্যাজ অলওয়েজ বিন। সবসময় কি? আমি প্রথমবার উঁচু নয় কিন্তু পরিষ্কার গলায় জিজ্ঞেস করলাম। ভিড়ে আবার নিস্তব্ধতা নেমে এলো। আমি মঞ্চের দিকে তাকালাম। সবসময় কি নিধি? সবসময় কম? সবসময় এমন যাকে লুকিয়ে দাও? সবসময় এমন যাকে নাম দিয়ে নয়, ডিসক্লেমার দিয়ে ইন্ট্রোডিউস করতে হয়? সবসময় এমন যার থাকাকে সহ্য করা হয়, মেনে নেওয়া হয় না? সে জবাব দিল না। তার চোখে এখন সেটাই ভাসছিল যা সে অন্যের মধ্যে দেখতে পছন্দ করত, নিয়ন্ত্রণের ফসকে যাওয়া। আমি এগিয়ে গেলাম। মাইক এখনও তার হাতেই ছিল। আমি মাইক ছিনিয়ে নিলাম না, আমি তার কাছ থেকে নিলামও না। শুধু ততটা দূরত্বে দাঁড়িয়ে বললাম যাতে আমার গলা মাইক ছাড়াও কাছে দাঁড়িয়ে থাকা আর সামনে বসে থাকা লোকেদের কাছে পৌঁছে যায়। আমি এখানে কারো বিয়ে ভাঙতে আসিনি। আমি তো সত্যি বলতে গেলে আসতেও চাইনি। আমি এসেছিলাম কারণ আমার বাবা বলেছিলেন বাড়ির সম্মানের ব্যাপার। আমি এসেছিলাম কারণ আমি বারবার এই আশা করে যাচ্ছিলাম যে হয়তো একদিন আমার পরিবার আমাকে কোনো পরিচয় ছাড়াই গ্রহণ করে নেবে। আমার গলা কাঁপল না। এটা আমার জন্য নতুন ছিল। আমি না তোমার লজ্জার কারণ,
না তোমার ব্যাকআপ ফ্যামিলি মেম্বার, না ছবিতে কোন ভরার মতো কোনো জিনিস। আমি একজন নার্স। আমি ইমার্জেন্সিতে কাজ করি। আমি সেই মানুষদের মাঝে দাঁড়িয়ে থাকি যাদের নিঃশ্বাস ভেঙে যাচ্ছে, যাদের পরিবার কাঁদছে, যাদের কাছে লোক দেখানোর সময় থাকে না। সেখানে কেউ এটা জিজ্ঞেস করে না যে কে রিফাইন্ড, কে গ্ল্যামারাস, কার আপব্রিঙ্গিং কতটা পলিশড। সেখানে শুধু এটা দেখা হয় যে যখন সবাই পালাচ্ছে তখন কে থামে। আমার জানা নেই কার মুখে কী প্রভাব পড়ল, কিন্তু হাওয়া বদলে গিয়েছিল। আমি বাবার দিকে তাকালাম। আর আপনি, এটা বলতে গিয়ে আমার ভেতরে বছর ধরে জমে থাকা ভারী নিস্তব্ধতা কেঁপে উঠল। আপনি আমাকে কখনো ওপেনলি প্রত্যাখ্যান করেননি। হয়তো এটাই কারণ ছিল যে আমি এত বছর বুঝতে পারিনি যে আঘাতটা কোথা থেকে আসছে। আজ বুঝতে পারলাম, কখনো কখনো যে আমাদের জন্যে লড়ে না, সেই আমাদেরকে সবচেয়ে বেশি একা করে দেয়। বাবা যেন কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ বেরোল না। তার ঠোঁট নড়ল, তারপর থেমে গেল। এটা প্রথমবার ছিল যখন আমি তার মুখে অনুশোচনা দেখলাম, পরিষ্কার, কোনো আত্মরক্ষা ছাড়া, কোনো যুক্তি ছাড়া। আন্টি সামলানোর চেষ্টা করলেন। রিনা, আজকের দিনটা এসব কথা বলার নয়। আমি তার দিকে ঘাড় ঘোরালাম। না, আজকের দিনটা একেবারেই এই কথাগুলোরই, কারণ আজ পর্যন্ত প্রতিটি সঠিক কথাকে ভুল দিন বলে এড়িয়ে যাওয়া হয়েছে। এ কথা শুনে অনেক মুখ নিচু হয়ে গেল। কিছু আত্মীয় যারা এতক্ষণ চুপ ছিল, তারা নিজেদের প্লেটে টাকাতে লাগল। কিছু মহিলা যাদের কাছে মঞ্চে আমার মজা ওড়ানোটা হালকা লেগেছিল, তারা এখন নিজেদের শাড়ির আঁচল ঠিক করতে লাগল। মানুষদের সত্যি নিয়ে ততটা কষ্ট হয় না, যতটা ওই মুহূর্তে হয় যখন তারা বুঝতে পারে যে তারা ভুল পক্ষে দাঁড়িয়েছিল। অর্জুনের মা আস্তে করে নিজের ছেলেকে বললেন, ক্যারেক্টার ম্যাটার্স। তার গলা খুব নিচু ছিল, কিন্তু আমার কান পর্যন্ত পৌঁছাল। অর্জুন নিধির দিকে তাকাল, এবং সেই তাকানোটা প্রেমিকের ছিল না, মূল্যায়ন করতে থাকা মানুষের ছিল। নিধি শেষমেশ মাইক শক্ত করে ধরল। সো হোয়াট নাও? সে প্রায় ফেটে পড়ে বলল, ওয়ান হিরোইক ইনসিডেন্ট আর সবাই আমাকে ভিলেন বানিয়ে দেবে? নোবডি নোজ হাউ মাচ প্রেশার আই ওয়াজ আন্ডার। আমাকে পারফেক্ট দেখাতে হতো, আমাকে এই ফ্যামিলিতে ফিট হতে হতো। প্রত্যেকে ইমেজ ম্যানেজ করে, আমি শুধু অন্যদের ছোট করে নিজেকে বড় দেখিয়েছ। অর্জুন প্রথমবার দৃঢ় স্বরে বলল। সে মাথা ঝাঁকিয়ে বলল, ইউ আর ওভার রিয়্যাক্টিং। মেবি, অর্জুন বলল, কিন্তু আমি অন্তত এটা জানতে চাই যে আমি কোন মানুষের সাথে বিয়ে করছি। ওই বাক্যটা ওখানেই হাওয়ায় ঝুলে রইল। কোনো নাটকীয় ঘোষণা হল না, কোনো ফিল্মি কায়দায় ৭ পাক থামল না। জীবন অনেক সময় সিনেমার চেয়ে বেশি সত্যি এজন্যই লাগে, কারণ তাতে সিদ্ধান্ত ভিড়ের সামনে নয়, মুখের ভেতরে ভাঙে। আমি অর্জুনের মুখে সেই ভাঙনই দেখছিলাম। তার চোখে প্রেমের চেয়ে বেশি অবিশ্বাস জন্ম নিয়েছিল, এবং যে কোনো সম্পর্কের জন্যই এটা সবচেয়ে বিপজ্জনক শুরু হয়। আমি এবার ক্লান্ত হয়ে গিয়েছিলাম, লড়াই থেকে নয়, প্রতীক্ষা থেকে। এত বছরের প্রতীক্ষা থেকে, কোনোদিন পরিচয় পাওয়ার, কোনোদিন নিরপেক্ষতা পাওয়ার, কোনোদিন এটা অনুভব করার যে আমাকে বাড়ির বাইরের পৃথিবী থেকে ধার করে সম্মান নিতে হবে না। কিন্তু হয়তো কিছু সত্যি দেরিতে বুঝতে পারা যায়। কিছু বাড়ি কখনো ঘর হয়ে ওঠে না। কিছু সম্পর্ককে যতটা শক্ত করে ধরা যায়, সেগুলো ততটাই আনুষ্ঠানিক বেরোয়। অর্জুনের বাবা আমার সামনে এলেন। তিনি খুব সম্মানের সাথে বললেন, আমি তোমার ধন্যবাদ এত বছর পর করছি, এবং হয়তো অনেক দেরিতে। কিন্তু আমি এটাও বলতে চাই যে আজ এখানে তোমার সাথে যা হলো সেটা ভুল ছিল। আমি মাথা নিচু করে নিলাম। ধন্যবাদ, আমি শুধু এটুকুই বললাম। তিনি এগিয়ে এসে বললেন, তুমি যদি চাও তো। আমি বিনম্রতার সাথে কথা শেষ হবার আগেই হালকা মাথা নেড়ে দিলাম। আমার জানা ছিল তিনি কি বলতে চান। বসো, খাবার খাও, আমাদের সাথে থাকো, আমাদের সুযোগ দাও। কিন্তু কিছু সম্মান শুধু গ্রহণ করা হয়, কিছু সম্মান দূরত্বের সাথেই সম্পূর্ণ লাগে। আমি বললাম, আপনার যা বলার ছিল বলে দিয়েছেন, সেটুকুই যথেষ্ট। তারপর আমি বাবার সামনে গিয়ে থামলাম। এটা হয়তো ওই রাতের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল, কারণ আমি তাকে ঘৃণা করতাম না। আর অনেক সময় ঘৃণার চেয়ে অনেক বেশি কঠিন হয় এমন কোনো মানুষকে দেখা যাকে আপনি ভালোবেসেছেন, কিন্তু সে আপনার দিকে কখনো পুরোপুরি তাকায়নি। তিনি খুব আস্তে করে বললেন, রিনা। ব্যাস, আমার নামটা। হয়তো বছরের পর বছর পর প্রথমবার তার মুখ থেকে এমনভাবে বেরিয়েছিল যেন সেটা সত্যিই আমার নাম, কোনো আনুষ্ঠানিকতা নয়। আমি তাকে দেখলাম। এবার আর বলবেন না যে আপনি ইচ্ছে করে কিছু করেননি, আমি শান্ত স্বরে বললাম, কারণ অনেক সময় সেটাই সবচেয়ে বড় ব্যাপার হয়। আপনি কিছুই করেননি প্রতিবার, আর সেটাই সব করে দিল। তার চোখ ভরে এলো। তিনি হাত বাড়ালেন, তারপর থামিয়ে নিলেন। হয়তো তিনিও অনুভব করে নিয়েছিলেন যে কিছু সম্পর্ক সেই দিনই ভাঙে না যেদিন সেগুলোর ওপর আঘাত করা হয়।
সেগুলো ধীরে ধীরে ভাঙে এবং যখন আওয়াজ আসে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমি ঘুরলাম এবং মঞ্চ, আলো, ফুল, ক্যামেরা, গয়না আর সাজানো সেই রাত থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। কেউ আমাকে আটকালো না। কিছু মানুষ রাস্তা দেওয়ার জন্য সরে গেল, কিছু মানুষ সম্মানের সাথে দেখল, কেউ অপরাধবোধ থেকে, কেউ এখনও তামাশার মতো করে দেখছিল। আমার কিছু এসে গেল না। ফার্ম হাউসের সদর দরজা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ঢোলের আওয়াজ আবার হালকা হালকা শুরু হয়ে গিয়েছিল, যেন পৃথিবীকে প্রতিটি সত্যির পরও নিজেদের অনুষ্ঠান চালিয়ে যেতে হয়। বাইরে হাওয়া কাণ্ডা ছিল, আলো পেছনে পড়ে থাকছিল। আমি গভীর নিঃশ্বাস নিলাম। ঠিক সেই মুহূর্তেই ফোনে হাসপাতালের মেসেজ এলো। পরের দিন সকালে এক্সট্রা ট্রমা সাপোর্টের দরকার ছিল। আমি যদি শিফট নিতে পারি তবে যেন রিপ্লাই করে দিই। আমি অনায়াসে হাসলাম। কত অদ্ভুত ব্যাপার ছিল। যেখানে আমার পরিবার আমাকে বোঝা মনে করত, সেখানে পৃথিবীর একটা অংশ ছিল যেখানে আমার শূন্যতা অনুভব করা হতো। আমি গেটের বাইরে এসে একবার পেছনে ফিরে তাকালাম। ভেতরে সেই বিয়েই ছিল, সেই লোকগুলোই ছিল, সেই মঞ্চটাই ছিল। শুধু এবার আর আমি তার প্রান্তে রাখা কোনো জিনিস ছিলাম না। আমি আমার গল্পের কেন্দ্রবিন্দু নিজের সাথে বাইরে নিয়ে এসেছিলাম। ক্যাবে বসতেই আমি ফোন খুললাম এবং হসপিটাল গ্রুপে শুধু একটা শব্দ পাঠালাম, অ্যাভেলেবল। সেই রাতে প্রথমবার আমার এটা বুঝতে পারলাম যে সম্মান সব সময় দেওয়া হয় না। অনেক সময় সেটা শুধু সেই জায়গা থেকে তুলে নিতে হয় যেখানে লোকেরা তাকে বারবার ফেলে দিয়েছে। আমার বোনের বিয়েতে আমার সাথে যা ভেঙেছিল সেটা আমার আত্মসম্মান ছিল না, সেটা আমার এই ভ্রম ছিল যে একদিন সেই মানুষগুলোই আমাকে চিনবে যারা আমাকে সবসময় অর্ধেক দেখেছে। সত্যিটা এটাই ছিল যে পরিচয় আমি অন্য কোথাও পেয়ে গিয়েছিলাম। অপারেশন থিয়েটারের দৌড়াদৌড়িতে, ইমার্জেন্সির কোলাহলে, রাস্তায় থেমে যাওয়া আমার নিঃশ্বাসে, আর সেই মানুষের চোখে যিনি বছর পেরিয়ে যাওয়ার পরও নিজের বেঁচে যাওয়া জীবনের কৃতিত্ব সঠিক জায়গায় দিতে শিখেছিলেন। পরে আমি জানতে পেরেছিলাম যে ওই রাতে বিয়েটা থেমে থাকেনি, কিন্তু তারপর অনেক কিছুই আর সেরকম থাকেনি যেমনটা আগে ঠিক করা ছিল। কোন সম্পর্ক বাঁচল, কোনটা বদলালো, কে কাকে কি বলল, এই সব কথায় এখন আর আমার কোনো আগ্রহ ছিল না। প্রতিটি গল্পের শেষ কারো ভেঙে পড়ার মাধ্যমে হয় না। কিছু গল্পের শেষ শুধু এই কথাতেই হয় যে নায়ক শেষমেশ ভুল দরজায় করা নাড়া বন্ধ করে দেয়। আর আমি সেই রাতেই ওই দরজা ছেড়ে দিয়েছিলাম। তুমি যদি আমার জায়গায় থাকতে তবে ওই মঞ্চে কি করতে?